গল্প দিশেহারা পর্ব 2। লেখা সানা শেখ। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের কাছে এসে দাঁড়ান। সোহা টলমল চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অনিমা চৌধুরী মেয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যান। রুমে এসে মেয়েকে বিছানায় বসিয়ে টিস্যু পেপার দিয়ে চোখগাল মুছিয়ে দেন। সোহার হেঁচকি উঠে গেছে। অনিমা চৌধুরী মেয়ের পাশে বসে বলেন, তুই ওই পাগলের সাথে কেন গিয়েছিস কাজী অফিসে? সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, আমি গিয়েছি? তুমিই তো আমাকে জোর করে ভাইয়ার সাথে পাঠিয়েছিলে। আমি বারবার তোমাকে বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু তুমি তো রাজিই হলে না। সব কিছুর বেলায় তোমার সময় থাকলেও শুধু আমার বেলায় তোমার সময় নেই। অনিমা চৌধুরী একটু চুপসে যান। তবুও বলেন, তুই ওকে বিয়ে কেন করলি? বাঘের খাঁচায় বন্দি করে দিয়ে জিজ্ঞেস করছো বাঘের থাবা কেন খেয়েছি? ও তোকে ভয় দেখিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। ওকে ভয় পেয়েছিস কেন? তুই রাজি হয়েছিস কেন বিয়ে করতে? মরার চেয়ে ভাইয়াকে বিয়ে করাটাই ভালো মনে হয়েছিল। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। কান্না বন্ধ কর। আমি মরে গেলে তুমি কষ্ট পাবে আম্মু। অনিমা চৌধুরী মেয়ের কথা শুনে আঁতকে ওঠেন। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, এসব কি বলছিস? মরবি কেন তুই? আমাকে লুকিয়ে রাখো আম্মু, আমি আর ভাইয়ার কাছে যেতে চাই না। শ্রবণ তোকে মেরেছে? দুদিকে মাথা নাড়ায় সোহা। আমাকে দূরে কোথাও রেখে আসো, যেন ভাইয়া হাজার খুঁজলেও আর না পায় আমাকে। দূরে কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতেই থাকবি। আমি শ্রবণকে তোর ধারে কাছেও আর ঘেঁষতে দেব না। দুপুর 2টো। ডিএনএ নমুনা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শ্রবণ স্পর্শকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে। দুজন বসে আছে মুখোমুখি হয়ে। খাবার অর্ডার করে দিয়েছে। স্পর্শ পলকহীন তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণকে পুরোপুরি চিন্তা মুক্ত লাগছে। খুশি খুশি দেখাচ্ছে। আজকে নিজে থেকেই ওর সাথে লাঞ্চ করতে চেয়েছে। স্পর্শ ঢোক গিলে বলে, ভাইয়া। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে স্পর্শের মুখের দিকে তাকায়। শান্ত কণ্ঠে বলে, বলো। শ্রবণ ওর ডাকে সাড়া দিচ্ছে দেখেই আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে স্পর্শ। ও কল্পনাও করেনি শ্রবণ ওর ডাকে সাড়া দেবে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যতবার ভাইয়া বলে ডেকেছে ততবার শ্রবণ সাড়া দিয়েছে আজ। এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলো। আমি সত্যিই তোমার ভাই না? 1 সপ্তাহ পর তো ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসবেই, তখনই জানতে পারবে সত্যিটা। এখন তো আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি সোহাকে ভালোবাসো? শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ওর আজকে মায়া লাগছে স্পর্শকে দেখে। আহারে চেহারাটা কেমন হয়ে গেছে। শ্রবণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালোবাসি না। তাহলে বিয়ে করলে কেন? শ্রবণ বলে না কিছু। স্পর্শ আবার বলে, আমার সাথে ওর বিয়ে হতো আর আমি তোমার ভাই না বলেই কি ওকে বিয়ে করেছ? হ্যাঁ। তুমি তো জানতে আমি সোহাকে ভালোবাসি আর সোহাও আমাকে ভালোবাসে। সেজন্যই তো বিয়েটা আমি করেছি। একটা সত্যি কথা বলি তোমাকে। তোমাদেরকে কষ্ট পেতে দেখলে আমার মনে শান্তি শান্তি লাগে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে স্পর্শ। ওয়েটার দুজনের অর্ডার দিয়ে যায়। স্পর্শ খাওয়া শুরু করো। স্পর্শ শ্রবণের মুখের দিক থেকে চোখ সরিয়ে টেবিলের ওপর রাখা প্লেটের দিকে তাকায়। শ্রবণ খাওয়া শুরু করে দিয়েছে। প্লেটের দিকে তাকিয়ে একমনে খেয়ে চলেছে। স্পর্শ প্লেট থেকে তুলে মুখে পুরে দেয়। চিবুলেও গিলতে পারছে না। গলা দিয়ে নামতে চাইছে না। সকালেও খাওয়া হয়নি ওর, না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পেটে খিদে থাকলেও খেতে পারছে না। শ্রবণের খাওয়া প্রায় অর্ধেক শেষ। স্পর্শের মুখের দিকে তাকিয়ে বলে, স্পর্শ খাচ্ছ না কেন? খাও, নাকি আমার সাথে খাবে না? তোমার সাথে খাবো না কেন ভাইয়া? খাচ্ছি তো। হ্যাঁ খাও। খেতে ইচ্ছে না করলেও জোর করে খেতে শুরু করে স্পর্শ। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে দুজন। বাইরে এসে একটা দোকানের সামনে দাঁড়ায় শ্রবণ, ওর সাথে স্পর্শও দাঁড়ায়। শ্রবণ 2টো সিগারেট নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতেই স্পর্শ ধীর স্বরে বলে, খাই না ভাইয়া। শ্রবণ কপাল ভ্রু উঁচিয়ে বলে, ভদ্র ছেলে।
স্পর্শ বলে না কিছু। শ্রবণ সিগারেটে ধরায়। পরপর দুটো সিগারেট শেষ করে, তারপর দুটো 7 আপের ক্যান নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতেই স্পর্শ হাতে নেয়। শ্রবণ বিল পে করে গাড়ির দিকে আগাতে আগাতে ক্যানের মুখ খুলে খেতে শুরু করে। স্পর্শ নিজেও ক্যানের মুখ খুলে খেতে খেতে বড় ভাইয়ের পেছনে পেছনে গাড়ির কাছে এসে দাঁড়ায়। খালি ক্যান ফেলে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসে শ্রবণ। স্পর্শ দ্রুত খাওয়া শেষ করে ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে গলা ছেড়ে গান ধরে শ্রবণ। ওর পছন্দের তালিকায় প্রথম স্থানে এই গান। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো, আরে সাদা কাপড় পইরা আমি গান গাইব আকাশ ছুমি, ওপারেতে ঠোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। পার্কিং এ গাড়ি রেখে দুই ভাই বাড়ির ভেতর প্রবেশ করে। দুজনকে ফিরে আসতে দেখে সোফায় বসে থাকা সকলে উঠে দাঁড়ায়। স্পর্শ কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছনে থেকে ডাকতে ডাকতে এগিয়ে যান তনিমা চৌধুরী। শ্রবণ নিজেও সোজা নিজের রুমে চলে আসে। বিছানায় বসতেই সোহার কথা স্মরণ হয়। ওর যে বউ আছে সেটা তো প্রায় বলেই গিয়েছিল এইটুকু সময়ের মধ্যেই। বসে থেকেই গলা ছেড়ে সোহাকে ডাকতে শুরু করে। কয়েকবার ডেকে চুপ হয়ে যায়। এভাবে ডাকতে ডাকতে গলা শুকিয়ে মরে গেলেও রুমের বাইরে থেকে কেউ শুনতে পাবে না। বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে মাথা বের করে আবার গলা ছেড়ে ডাকতে শুরু করে, সোহার নাম ধরে। কয়েকবার ডেকেই চুপ হয়ে যায়। বুঝতে পারছে সোহা ওর হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে আছে কোথাও, ওর সামনে আসবে না এখন। সকালে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রুমের ভেতর থেকে বেরিয়ে সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা দেখেই বুঝতে পারছে ভেতরে কেউ নেই, তাই আর ভেতরে প্রবেশ করে না। ঘাড় কাত করে অনিমা চৌধুরীর রুমের দিকে তাকায়। ওই রুমেরও দরজা খোলা। শ্রবণ মুচকি হেসে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের রুম আরেকটা গেস্ট রুম বাদে বাকি সব রুমের দরজা খোলা রয়েছে। গেস্ট রুমের দরজায় জোরে জোরে করাঘাত করে কর্কশ গলায় বলে, সোহা বের হয়ে আয় বলছি, নয়তো তোর কপালে দুঃখ আছে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। শ্রবণের রাগী গলার স্বর শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই চলে আসে ওর কাছে। শ্রবণের গলার স্বর আর দরজায় করা আঘাত ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। স্পর্শ নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। মাথার চুল কিছুটা খাড়া খাড়া হয়ে গেছে রাগের কারণে। রাগ উঠলে ওর এমনিতেই হুঁশ থাকে না, কি করে না করে নিজেও বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ পর দরজায় জোরে লাথি মেরে গলা ছেড়ে মেয়েকে ডেকে শাবল নিয়ে আসতে বলে। সামাদ চৌধুরী নাতিকে শান্ত হতে বলছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ওর রাগের কাছে কারো কোনো কথার দাম নেই। দরজায় আবার লাথি দিয়ে বলে, তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও আমার নাগালের বাইরে যেতে পারবি না, তোকে আমি খুঁজে বের করবই। ভালোয় ভালোয় বেরিয়ে আয়, নয়তো দরজা ভাঙব, সাথে তোর সব হারও। অনিমা চৌধুরী বলেন, তুমি আমার মেয়ের সাথে কেন এমন করছো? তুমি ছেড়ে দাও ওকে, ওকে নিজের মতো করে বাঁচতে দাও। শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হিস হিসিয়ে বলে, মুখ দিয়ে আর একটা কথাও বের করবেন না আপনি। লুকিয়ে থাকার বুদ্ধি আপনি ওকে দিয়েছেন তাই না? নিজের মতোই চরিত্রহীন বানাবেন মেয়েকে তাই না? শ্রবণ গলার আওয়াজ নিচু করে, কথা বলবেন আমার সামনে, আর আমার মুখ খোলাবেন না। চুপসে যান অনিমা চৌধুরী। সিয়াম এগিয়ে এসে তেজ দেখিয়ে বলে, আমি আমার বোনকে তোমার কাছে যেতে দেব না। ও তোমার সাথে থাকবে না, তুমি জোর করে বিয়ে করেছ ওকে। আমার সামনে একদম উঁচু আওয়াজে কথা বলবি না, নয়তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। আগে তোর বোন থাকলেও ও এখন আমার ওয়াইফ। তোমার ওয়াইফ হয়েছে বলেই তুমি ওকে টর্চার করবে আর আমি চুপচাপ দেখব? গতকাল সকলের চাপে চুপ ছিলাম বলে আজকেও চুপ থাকবো নাকি? সোহা যাবে না তোমার সাথে, এটাই শেষ কথা। পারলে আটকে দেখা। সোহা বের হ বলছি। সিয়াম তুমি চুপ করে থাকো।
দাদু ভাই শান্ত হও তুমি, সোহাকে বুঝিয়ে বললেই ও বেরিয়ে আসবে। তুমি মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি। কোনো লাভ নেই, ভালোভাবে বললে কাজ হবে না। মেয়েদের বাচ্চা শাবল নিয়ে আসছে না কেন এখনো? ওই মেয়েদের বাচ্চা শাবল নিয়ে আয় দ্রুত, নয়তো তোর মাথার মধ্যে শাবল ঢুকিয়ে দেব। স্পর্শ হা করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল থেকে দেখে আসা শান্ত নরম শ্রবণ এখন পুরো অশান্ত হয়ে উঠেছে। শ্রবণ যে এখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বোঝাই যাচ্ছে। সোহা রুমের ভেতর থেকে বের হচ্ছে না বলে এমন করবে? সামান্য একটা কারণে এত রাগ? ফোনা তোলা সাপের মতো ফোঁস ফোঁস করছে আর বাঘের মতো গর্জন। এখন রাগের মাথায় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। বাবা কাকা কাউকেই তো দেখতে পাচ্ছে না। কোথায় গেছে দুজন? শ্রবণ পুনরায় দরজায় লাথি দিয়ে বলে, কুত্তার বাচ্চা বের হবি নাকি বের করতে হবে আমার? রুমের ভেতরে বসে থাকা সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে। ওর পুরো শরীর কাঁপছে, থরথর করে। দরজা ভেঙে শ্রবণ ভেতরে আসলে ওকে আর কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। মাকে এতবার করে বলল ওকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ওর মা ওর কোনো কথা শুনল না। এখন ওকে শ্রবণ নামক বাঘের হাত থেকে কে বাঁচাবে? শ্রবণ সমান তালে দরজায় লাথি মেরাই যাচ্ছে। দরজা বুঝি এখনই ভেঙে যাবে। যা হয় হবে। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় দরজার কাছে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দরজা খুলে দেয়। শ্রবণ আবার লাথি মারতে উদ্যত হয়েছিল। সোহাকে দেখে পা নামিয়ে নেয়। সোহার চোখ মুখ ফুলে উঠেছে কান্না করার কারণে। শ্রবণ সোহার হাত চেপে ধরে নিজের রুমের দিকে আগায়। সিয়াম শ্রবণের হাত চেপে ধরে বলে, আমার বোনকে ছাড়ো। হাত ছাড় বলছি। তুমি আমার বোনকে ছাড়ো। শ্রবণ চিৎকার করে বলে, হাত ছাড় আমার। সোহা ভাইয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ভাইয়া ছাড়ো। সিয়াম ছাড়ে না। সোহা জোর করে ভাইয়ের হাত সরিয়ে দেয়। শ্রবণ ওকে টেনে নিয়ে নিজের রুমে প্রবেশ করে, গতকালকের মতো ছুঁড়ে ফেলে ফ্লোরে। সজোরে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে যেন পুরো বাড়ি ঝনঝন করে ওঠে। শ্রবণ এক পা করে সোহার দিকে আগায়। সোহা ভয় পেছাতে শুরু করে, হাতে আর পায়ে ভর করে। শ্রবণকে পুরো উদ্ভ্রান্তের মতো লাগছে। সোহার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক আগেই। এখন কলিজার পানিও শুকিয়ে গেছে। সেদিন তো প্রাণে বেঁচে গিয়েছিল, আজকে কি হবে ওর? কেন ওই রুমে বসে ছিল মায়ের কথায়? ওর এই বাড়ি আর শহর ছেড়েই পালিয়ে যাওয়া উচিত ছিল। সোহার কাছাকাছি আসতেই জোরে জোরে দরজায় শব্দ হয়। স্থির হয়ে দাঁড়ায় শ্রবণ। সোজা হয়ে থেকেই শুধু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় দরজার দিকে। মুখে সূচক শব্দ উচ্চারণ করে সোহার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে হিস হিসিয়ে বলে, আমার কাছ থেকে পালাতে চাইছিলি? ভেবেছিস আমি খুঁজে পাবো না? সোহা ভয়ে দুদিকে মাথা নাড়ায়। তোর ডাইনি মা তোকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিল তাই না? আবারও দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রবণ এক পা আগাতেই দরজায় জোরে জোরে লাথি দেওয়ার শব্দ হয়। পুনরায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। উল্টো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে বলে, উঠে বিছনায় বসো। সোহা থরথর করে কাঁপতে কাঁপতে নিচ থেকে উঠে বিছনায় বসে। হাতে পায়ে ব্যথা পেয়েছে আজকেও। শ্রবণ দরজা খুলে দেয়। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সিয়াম গর্জন করে বলে, আমার বোনের গায়ে একটা টোকা দিলে খবর আছে তোমার। কতবার বলেছি আমার সামনে কণ্ঠ নিচু রেখে কথা বলবি? গলার আওয়াজ চিরতরে বন্ধ করতে না চাইলে নিচু স্বরে কথা বলবি এরপর থেকে। তোমাকে ভয় পাই না আমি। আমার বোনকে বের করো। শ্রবণ সিয়ামের টুটি চেপে ধরে হিস হিসিয়ে বলে, গলার আওয়াজ নিচে রাখবি নয়তো ছুঁড়ে ফেলে সিয়ামকে। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে গর্জন করে বলে, আপনার ছেলেকে সামলান নয়তো ওর গলার স্বর আমি সামলে নেব সবসময়ের জন্য। সিয়াম নিচ থেকে উঠে তেড়ে আসতেই অনিমা চৌধুরী ছেলেকে আটকে রেখে ভীত স্বরে বলেন, শান্ত হ সিয়াম, এমন করছিস কেন? ও আমার বোনকে টর্চার করছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো? শ্রবণ সিয়ামের দিকে তাকিয়ে বলে, তোর বোনকে আমি মেরে ফেলবো যেভাবে তোর মা আমার বোনকে মেরে ফেলেছিল। শ্রবণের কথা শুনে স্পর্শ, সিয়াম আর সোহা শোকড। শ্রবণের বোন? বোন আসলো কোথা থেকে?
সবাই তো জানে শামীম রেজা চৌধুরীর দুই ছেলে, তাহলে মেয়ে আসলো কোথা থেকে, আবার অনিমা চৌধুরী মারল কিভাবে? শ্রবণ সবাইকে শেষবারের মতো সাবধান করে বলে, আরেকবার দরজায় টোকা পড়লে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব, শবকটাকে ভেতরে বন্দি করে। দরজা লাগিয়ে দেয় আবার ভেতর থেকে। সিয়াম মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়ারা তো দুই ভাই, তাহলে ভাইয়ার বোন আসলো কোথা থেকে? অনিমা চৌধুরী কিছু না বলে ছেলেকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যান। সিয়াম মায়ের পেছনে পেছনে যেতে যেতে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? বলো ভাইয়ার বোন আসলো কোথা থেকে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমরা তো দুই ভাই, আমাদের বোন কোথা থেকে আসলো? আর যদি ছিলই তাহলে তার কি হয়েছে? তনিমা চৌধুরী নিজেও পালিয়ে যান ছেলের সামনে থেকে। সবাই যেন কিছু লুকাচ্ছে ওদের কাছ থেকে। শ্রবণ আবার দরজা লাগিয়ে দেওয়ার পরই সামাদ চৌধুরী চলে গেছেন এখান থেকে। স্পর্শ স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে বড় ভাইয়ের বন্ধ হওয়া দরজার দিকে। কি চলছে এই বাড়িতে? কি লুকাচ্ছে সবাই? শ্রবণের আচরণ এমন অদ্ভুত কেন? ওর মানসিক সমস্যা কেন হয়েছিল? কেন বাড়ির মানুষকে সহ্য করতে পারে না? যেই সোহার দিকে ভুলেও তাকাতো না সেই সোহাকে বিয়ে করেছে শুধুমাত্র ওর সাথে বিয়ে হচ্ছিল বলে। বড় কিছু তো ঘটেছেই এই বাড়িতে, যা ওর জানা নেই, কেউ জানাতেও চায় না। ওদের যদি বোন ছিলই তাহলে তার সাথে কি ঘটেছিল? শ্রবণ কেন বলল ওর বোনকে অনিমা চৌধুরী মেরেছে? আসলে চলছেটা কি এই বাড়িতে? শ্রবণ রুম জুড়ে পায়চারি করছে আর এক হাতে কপালে স্লাইড করছে। গভীরভাবে চিন্তা ভাবনা করছে বোঝা যাচ্ছে। কি ভাবছে এভাবে? ভেবেছিল আজকেও ওকে মারবে, কিন্তু তেমন কিছু করছে না আজ। নিজের হাতের দিকে তাকায়। লাল হয়ে গেছে পড়ে গিয়ে। পায়ে বেশি ব্যথা পেয়েছে। শ্রবণ দাঁড়িয়ে যায়, ঘাড় কাত করে তাকায় সোহার দিকে। ওর এভাবে তাকানো দেখে ভয় পেয়ে যায় সোহা। শুকনো ঢোক গিলে হাতে ভর করে পিছিয়ে যেতে থাকে। শ্রবণ আগায় বিছানার দিকে। সোহা ভয় পেছাতে পেছাতে কম্পিত স্বরে বলে, আমি আর কোথাও যাব না, সব সময় এই রুমেই থাকব। শ্রবণ বিছানা ঘেঁষে দাঁড়ায়। সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোর মা আমার বোনকে মেরেছিল, সেই হিসেবে আমি যদি এখন তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? শ্রবণের গলার স্বর, কথা আর চাহনি দেখে সোহা ভয় একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। নাকি তোর মায়ের বোনকে মেরে ফেলব? তোর মা তো আমার বোনকে মেরেছিল। বল কোনটা করব, তোকে মারব নাকি তোর মায়ের বোনকে? সোহা কথা বলছে না। শ্রবণের রাগ বাড়ছে। দাঁতে দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? তোর মায়ের বোনকে মারার চেয়ে তোকে মারি, তোকে মারলে তোর মায়ের বেশি কষ্ট হবে। সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে। দুচোখ বেয়ে ঝোড়ো করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওকে এখন মেরে ফেলবে। শ্রবণ রুম জুড়ে আবার পায়চারি করতে শুরু করে। নতুন প্ল্যান সাজায়। সোহাকে জানে মারবে না। একটু একটু করে মারবে আর তিলে তিলে জ্বালাবে ওই অনিমা চৌধুরীকে। কষ্ট পাবে সোহা, কিন্তু কাঁদবে ওই অনিমা চৌধুরী। হ্যাঁ, এটাই ফাইনাল। এই প্ল্যান আগে কেন মাথায় আসেনি? তাহলে তো আরো অনেক আগেই এই সোহা চৌধুরীকে বিয়ে করে নিত আর এতদিনে ওই অনিমা চৌধুরী অর্ধেক শেষ হয়ে যেত। রাতের খাবার খেতে সোহাকে নিয়ে নিচে নেমে আসে শ্রবণ। ওদের দুজনের জন্য রুমে খাবার পাঠানো হয়েছিল, কিন্তু শ্রবণ নিচে পাঠিয়ে দিয়েছে। ডাইনিং রুমে এসে দেখে বাড়ির সবাই খেতে বসে গেছে। খাওয়াও শুরু করে দিয়েছে। সকলের চোখ মুখ গম্ভীর থমথমে। কারো মুখে রা শব্দ নেই। অনেকগুলো বছর হয়ে গেছে শ্রবণ বাড়ির সকলের সাথে এক টেবিলে বসে খাবার খায় না। এই বাড়িতেই খুব একটা খায় না। কখনো খেলে নিজের রুমে খেত। আজকে নিজে থেকেই খেতে এসেছে সকলের সাথে। সবাই অবাকই হয়েছে ওর এমন সিদ্ধান্তে। কি মতলব করে এখানে আসলো সকলের সাথে খাওয়ার জন্য? শ্রবণ একটা চেয়ার টেনে বসে, ওর পাশে বসে সোহা। সার্ভেন্ট খাবার বেড়ে দিতে উদ্যত হলে শ্রবণ থামিয়ে দেয়। নিজেই বেড়ে নেয় নিজের খাবার, সাথে সোহার প্লেটেও বেড়ে দেয়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, নিজেদের খাওয়া বন্ধ করে। শ্রবণ এক গ্লাস পানি হাতে নিয়ে শান্ত স্বরে বলে, বিয়ের পর আমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে নাকি?
সামাদ চৌধুরী বলেন, তুমি সোহাকে যা যা খেতে দিয়েছ সেসব তো সোহা খায় না। পানি খেয়ে শ্রবণ ভাত মাখতে মাখতে বলে, সেজন্যই খেতে দিয়েছি। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেছে সকলের। খায় না জানার পরেও সেসবই খেতে দিয়েছে, তাও ইচ্ছে করে। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, খাচ্ছিস না কেন? খা। সামাদ চৌধুরী আবার বলেন, দাদু ভাই চিংড়ি মাছে সোহার অ্যালার্জি আছে। চিংড়ি খেলে অসুস্থ হয়ে পড়বে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, তোকে খেতে বলেছি আমি। সোহা খাওয়া শুরু করে। শামীম রেজা চৌধুরী রেগে গিয়ে বলেন, খাবি না সোহা, সামনে থেকে প্লেট সরা। আর তুমি নিজেকে কি ভেবেছ? তুমি যা বলবে সেটা সবাই শুনবে? সোহা খাবে না ওই খাবার। তোমার গিলতে ইচ্ছে করলে তুমি গিলো। শ্রবণ বাবার চেয়েও বেশি রেগে তার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে হিস হিসিয়ে বলে, মুখ বন্ধ করে রাখো, তোকে কিছু বলেছি আমি? শামীম রেজা চৌধুরী আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই তনিমা চৌধুরী ওনার এক হাত চেপে ধরেন শক্ত করে। দুদিকে মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করেন। বাড়ির সবাই জানে এই ছেলে এক নাম্বারের বেয়াদব, মুখে লাগাম নেই। এর আগে দুবার তর্কাতর্কির সময় রাগে হুঁশ জ্ঞান হারিয়ে তেড়ে এসেছিল শামীম রেজা চৌধুরীকে মারার জন্য। বাবা হয় সেদিকে ওর ভুরুক্ষেপ নেই। এখনো বেশি রাগারাগি হলে আবারও তেড়ে আসবে মারার জন্য। এই ছেলে ওনাকে সম্মান তো কখনোই দেয় না, উল্টো বারবার সম্মান নিয়ে টানাটানি করে ছোট বড় সকলের সামনে। সিয়াম গর্জন করতে নেবে তার আগেই ওর মা ওকে থামিয়ে দেন। ছেলের হাবভাব দেখেই বুঝতে পেরেছেন ছেলে কি করতে যাচ্ছে। শান্ত স্বরে বলেন, খাক, সমস্যা নেই, খাওয়ার পর মেডিসিন খেলেই হবে। সিয়াম কটমট করে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। শ্রবণ একবার ওর দিকে তাকিয়ে খাওয়া শুরু করে। সোহা অর্ধেক খাবার খেয়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ায়। শ্রবণ খেতে খেতে বলে, পুরো খাওয়া শেষ কর। সোহা মায়ের মুখের দিকে তাকায়। ওর মা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ওর ভাই রাগে ফোঁস ফোঁস করছে। স্পর্শ খাওয়া বন্ধ করে বসে আছে। ডাইনিং রুমের পরিবেশ আজ অন্য রকম। সোহা বসে পড়ে আবার জোর করে প্লেটের সব খাবার খায়। ততক্ষণে শ্রবণের খাওয়াও শেষ। অনিমা চৌধুরী দ্রুত রুমের দিকে এগিয়ে যান সোহার মেডিসিন নিয়ে আসার জন্য। শ্রবণ হাত ধুয়ে সোহার হাত ধরে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। অনিমা চৌধুরী মেডিসিন নিয়ে রুম থেকে বের হওয়ার আগেই শ্রবণ সোহাকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় চাবি দিয়ে। সোহা অসহায় চোখে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। ইতিমধ্যেই সোহার অ্যালার্জি শুরু হয়ে গেছে। চোখ মুখ ফুলে উঠছে, ঠোঁট ফুলে গেছে। মেডিসিন না খেতে পারলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, ভাইয়া একটা মেডিসি। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, যা গিয়ে ঘুমা। একটা। ঘুমোতে বলেছি আমি। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। অ্যালার্জি বেশি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। প্রায় পুরো শরীর ফুলে র্যাশ উঠে যায়। চোখ মুখের খুবই বাজে অবস্থা হয়। শ্রবণ গিটার হাতে নিয়ে বিছানায় বসে টুং থাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমার ভাঙ্গা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল। ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। তরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কাঁদিয়া। কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কাঁদিয়া। যাবে কি এমনি দিনহাল। রে দয়াল, এভাবে চলবে কতকাল। আমার ভাঙ্গা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল। ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। এতটুকু গেয়ে থেমে যায়। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আবার টুং থাং শব্দ তুলতে থাকে। একবার সোহার দিকে তাকিয়ে আবার গলা ছেড়ে গান গাইতে শুরু করে। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে, যতন কইরা ভাঙ্গেরে অন্তর। শ্রবণের ফোন বেজে ওঠে। গান থামিয়ে গিটার পাশে রেখে ফোন হাতে নেয়। হাসানের কল। ফোন রিসিভ করে মুখের সামনে ধরে দেখে ফোনের অপর পাশে হাসানের সাথে ওর বাকি বন্ধুরাও আছে। ফোনের অপর পাশ থেকে শ্রবণের এক বন্ধু বলে, কিরে নতুন জামাই কি করস? শ্রবণ স্বাভাবিক স্বরে বলে, বাসর করি।
ওর এমন কথায় অপর পাশের সকলের চোখকোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ বলছে এই কথা। শ্রবণ চৌধুরী বলছে, স্ট্রেঞ্জ। শ্রবণ চৌধুরী তো এমন কথা বলার মতো মানুষ না, আর না মস্করা করার মতো মানুষ। বিয়ে করলি দাওয়াত তো দিলি না। আমার বিয়ে আমি নিজেই তো জানতাম না। ওদের বলেছিস কিভাবে? কল করেছিস কেন সেটা বল। বাইরে আসবি না? না। বউ পেয়ে আমাদের ভুলে গেলি? আমি তো নিজেকেই ভুলে যাই। হাসান বলে, তোরা চুপ করবি? শ্রবণ তুই ঠিক আছিস? আমার আবার কি হবে? তোর গলার স্বর যেন কেমন শোনাচ্ছে। জ্বর টর হয়েছে নাকি? কিছু হয়নি। আগামী কাল ভার্সিটিতে আসবি না? ইচ্ছে হলে আসবো। বাইরে আয়। না। কিছু হয়েছে? কার? বাড়িতে। না। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকাতেই ওপাশ থেকে একজন বলে, কিরে শ্রবণ, তোর বউ তোকে এখনো ভাইয়া বলে ডাকে? পরে কল ব্যাক করছি বলেই লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফোন রেখে সোহার দিকে ঘুরে বসে বলে, কিরে তোর চেহারার নকশা দেখছি বদলে গেছে। সোহা কান্না করতে করতে বলে, একটা মেডিসিন এনে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি তোর চাকর বাকর মনে হয় যে তোর জন্য মেডিসিন নিয়ে আসব? শ্রবণের রাগী স্বর শুনে কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, দরজাটা খুলে দাও, আমি আমার রুম থেকে নিয়ে আসি। কিচ্ছু করতে পারবো না তোর জন্য। সোহা শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে আসে। দ্রুত পায়ে আগায় ওয়াশরুমের দিকে। শ্রবণ ওয়াশরুমের দিকে তাকিয়ে পিঠের নিচে বালিশ রেখে ঠেস দিয়ে বসে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সোহা ওয়াশরুম থেকে বের হয় না। ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দরজা হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে তাকিয়ে দেখে সোহা উল্টো ফিরে শাওয়ারের নিচে বসে আছে। এই ডাইনির বাচ্চা, ওখানে বসে আছিস কেন? সোহা কিছু বলে না। শরীর চুলকাচ্ছে রুমে আসার পর থেকেই। কান্নার কারণে শরীর কেঁপে কেঁপে উঠছে। শ্রবণ ভেতরে প্রবেশ করে শাওয়ার অফ করে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। চোখ দুটো ডলতে ডলতে পুরোপুরি লাল বানিয়ে ফেলেছে। ঘষতে ঘষতে গালের অবস্থাও বাজে। গলায় ঘাড়ে লাল লাল চাকা তৈরি হয়েছে, অতিরিক্ত চুলকানোর ফলে চামড়া ছুলে গেছে। শ্বাস নিচ্ছে অস্বাভাবিকভাবে। এত বাজে অবস্থা হবে ভাবেনি শ্রবণ। ওঠ ওখান থেকে। চেঞ্জ করে মেডিসিন খেয়ে আয়। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আগে আগে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলে দিয়ে করিডোরে দাঁড়ায়। সোহা রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। ওর পেছনে পেছনে শ্রবণ নিজেও প্রবেশ করে। সোহা মেডিসিন বক্স থেকে মেডিসিন বের করে। শ্রবণ ওর হাত থেকে নিয়ে দুটো বের করে ওর হাতে দেয়, বাকিগুলো নিজের পকেটে ভরে নেয়। সোহা দুটোই খেয়ে নেয়। কাভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শ্রবণের পাশে ওর মা দাঁড়িয়ে আছে। মেয়ের অবস্থা দেখে আঁতকে ওঠেন অনিমা চৌধুরী। সোহা মায়ের দিকে তাকিয়ে ঝোড়োঝোড়ো করে কেঁদে ওঠে আবার। চেহারার এমন অবস্থা হয়েছে যে ও আয়নার দিকে তাকিয়ে নিজকেই দেখে ভয় পেয়ে যাচ্ছে। চোখ, মুখ, ঠোঁট ফুলে অদ্ভুত দেখাচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেডিসিন বক্স থেকে মেডিসিন খুঁজতে শুরু করেন। তখন তো এখানেই রেখেছিলেন, এখন কোথায় গেল? শ্রবণ সোহার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। অনিমা চৌধুরী দ্রুত এসে মেয়ের হাত টেনে ধরেন। মেয়েকে জড়িয়ে ধরতে গেলে শ্রবণ ওনার হাত সরিয়ে দিয়ে সোহাকে সরিয়ে নেয়। কটমট করে তাকিয়ে বলে, চোখে থাড়া পড়েছে? অসুস্থ চোখে দেখেন না? ওকে ছাড়ো তুমি, মেডিসিন না খেলে ভালো মন্দ কিছু হয়ে যাবে। মেডিসিন পাবে না ও। তোমার রাগ তো আমার উপর, তাহলে আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ? এই যে কষ্ট পাচ্ছে আপনার মেয়ে, কিন্তু কাঁদছেন আপনি, এই জন্যই। আম্মু আমি। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, মারবো কানসা বরাবর একটা। রুমে চল। টেনে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনিমা চৌধুরী বাইরে দাঁড়িয়ে ঝোড়োঝোড়ো করে চোখের পানি ফেলতে থাকেন। ওনার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাহলে নিরপরাধ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে এভাবে?
সারা রাত এভাবে থাকলে কিছু একটা হয়ে যাবে সোহার। একটা মেডিসিন খাওয়াতে পারলে নিশ্চিন্ত হতে পারতেন। মেডিসিন খাওয়ার পরেই অনেকটা আরাম পেয়েছে সোহা। অ্যালার্জি অনেক কমেছে, এখন আর আগের মতো চুলকাচ্ছে না। আগে চুলকানোর ফলে এখন জ্বলছে শরীরের জায়গায় জায়গায়। যা ঘুমা। আম্মুকে মিথ্যে কেন বললে? আম্মু চিন্তা করবে তো। ভালোভাবে বলছি, ভালো লাগছে না? তোর মা সারা রাত জেগে চিন্তা করতে করতে মরে যাক, এখন গিয়ে ঘুমা। আরেকটা কথা বললে পেটে যা ঢুকেছে সব বের করে দেব। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে। ওর মা তখন ওর অবস্থা দেখে কাঁদল। সারা রাত যদি কান্না করে, অসুস্থ হয়ে পড়বে তো। এই শ্রবণ চৌধুরীর পেটে আর মাথায় শুধু শয়তানি। শ্রবণ ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। অন্ধকার রুম, বুকের উপর বালিশ চেপে ধরে আছে প্রতিদিনের ন্যায়। চোখ দুটো খোলা, তাকিয়ে আছে উপরের দিকে। অন্ধকার রুমে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রোজ কি দেখে সেটা শুধুমাত্র ও আর আল্লাহ তায়ালা ভালো জানেন। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনেই গভীর ঘুমে বিভোর। দুজনের মাঝখানে কোলবালিশটা দেওয়াল হয়ে আছে। নিস্তব্ধ রুমের ভেতর হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। ওর হঠাৎ চিৎকারে সোহার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয় কেঁদেই ফেলেছে। এভাবে চিৎকার করছে কে? শ্রবণ। কিন্তু ও এভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার উপর আবার ভয় পেয়েছে, কোনো কিছুই ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতেই ডাকে, ভাইয়া, তুমি আছো এখানে? হ্যাঁ আছি। ন্যাকা কান্না বন্ধ কর। এভাবে চিৎকার করল কে? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখ বন্ধ রাখো নয়তো আমি বন্ধ করে দেব। সোহা চুপ করে থাকে। শ্রবণ বিছানা থেকে নেমে লাইট অন করে, তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে। হাত, পা, শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ওর কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার, হাত, পা, শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্ন দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা এখনো আগের মতোই বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, ঘুমা। সোহা ভয়ে ভয়ে বলে, কি হয়েছিল তোমার? এভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, এটা কাউকে বললে নিজে চিৎকার করার মতো অবস্থায় থাকবি না। সোহা শুয়ে পড়ে। শ্রবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কি স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে নাকি রাগের কারণে চিৎকার করে? কি জন্য এমন করে? সোহা অন্ধকারের মাঝেই শ্রবণের দিকে তাকিয়ে আছে। সকালে সোহার ঘুম আগে ভাঙে। রুমের ভেতরে এখনো ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দার ফাঁক দিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠেই বাকি করবে তাই শুয়েই রইল চুপচাপ। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হয়। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে নাকে ভেতরে প্রবেশ করছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, তাহলে বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে প্রবেশ করছে? সোহার ভাবনার মধ্যেই রুমের লাইট অন করে শ্রবণ। সোহা শ্রবণের দিকে তাকিয়ে আবার বিছানার দিকে তাকায়। শ্রবণ কখন উঠে গেছে সোহা বুঝতেই পারেনি। ভেবেছে শ্রবণ এখনো ঘুমিয়ে আছে। শ্রবণের শরীর ঘামে ভিজে আছে। এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধ হয়। শ্রবণ সোহার দিকে না তাকিয়েই টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। ও চলে যেতেই সোহা শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায় নিচে। বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা, ঘাড়, গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলা ভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ছুলে গেছে প্রায়, টান লাগছে এখন। জামা ঠিকঠাক করে বিছানায় বসে পড়ে। ওষুধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রবণের চিৎকারে।
বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা তাকায় না ওর দিকে, শ্রবণও তাকায় না সোহার দিকে। শ্রবণ ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়েল ছুঁড়ে মারে সোহার মুখের ওপর। সোহা টাওয়েল ধরে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ আঙুল তুলে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলে, যা, একেবারে শাওয়ার নিয়ে বের হবি। সোহা শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোছল করেছিলাম, আবার দুপুরে করব। আমার মুখের ওপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলছি তা কর। আমার কাপড় চোপড় আমার রুমে রয়েছে। তুই থাকিস এক রুমে আর তোর কাপড় চোপড় আরেক রুমে কেন থাকে? দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে চুল ব্রাশ করতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, কি বলেছি কানে যায়নি? কাপড় চোপড়? তুই ভেতরে যা, আমি মেয়েকে বলছি সে এসে দিয়ে যাবে। সোহা ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শুধু শুধু ওর ওপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে, কোথায় যে আনবে? শ্রবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমেই একজন মেড ছিল, তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সোহার কাভার্ড থেকে ওর কাপড় চোপড় নিয়ে আমার রুমে রেখে আসুন, আসার সময় সোহাকে বলে আসবেন, ও ওয়াশরুমে রয়েছে। মেড নিজের কাজ রেখে শ্রবণের কথায় মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রবণ সোফায় বসতে বসতে গলা ছেড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ির আর কেউ নেই। কেউ এখনো রুম থেকে বের হয়নি নাকি? পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেড কফি নিয়ে আসে শ্রবণের জন্য। শ্রবণ কফির মগ হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দাদার রুমের দিকে এগিয়েও আবার থেমে যায়। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডোরে আসতেই মেড ওর রুম থেকে বেরিয়ে আসে, নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ব্যালকনির দিকে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ ব্যালকনিতে আছে। ওর হাতের বালতিতে ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রবণ। বুঝতে পারে শ্রবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ও রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এগুলো। চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে ওখানে। সোহা রেখে দেয়। চুলের টাওয়েল খুলে ফ্যান অন করে। শ্রবণ বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে রাগী স্বরে বলে, বালটা অন করা লাগবে কেন? এসি দিয়ে হচ্ছে না? শ্রবণের মুখ আর মুখের ভাষা শুনে ফ্যান অফ করে দেয় সোহা। ফ্যান অন করেছিল চুল শুকোনোর জন্য। শ্রবণ রাগী চোখে সোহার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাস ওর যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। সোহা টাওয়েল দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয়, যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে, যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রবণ সোহার দিকেই তাকিয়ে আছে। ধৈর্যহারা হয়ে কর্কশ স্বরে বলে, ওই দুইটা বাল সারাদিন ধরে ব্রাশ করতে হবে? সোহা চুলগুলো খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা খুলে দেয়। চুলে ব্যথা পায় সোহা। নিষেধ করেছি চুল বাঁধতে। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বললি? তুমি কেন এমন করছো? তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। সোহা শ্রবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না, যদি চর বসিয়ে দেয়। শ্রবণ কিছু সময় আগুন চোখে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে, তারপর নতুন প্ল্যান সাজিয়ে একাই রুম থেকে বেরিয়ে যায় দরজা লাগিয়ে। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা ফোঁস করে শ্বাস ছাড়ে। শ্রবণ ওর সামনে আসলেই সবকিছু উল্টা পাল্টা হয়ে যায়। জানে না কেন এত ভয় লাগে শ্রবণকে। শ্রবণ নিচে এসে বাড়ির সবাইকে সোফায় দেখতে পায়। কারো মুখে কোনো কথা নেই। শ্রবণ সোফায় বসতে বসতে বলে, মিসেস চৌধুরীর চোখ মুখ এমন কেন? সারা রাত ঘুম হয়নি নাকি? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকান। শ্রবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না, কারো মুখের দিকেই তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলেন, সোহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছে ও তোমার? শ্রবণ শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি করেছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। অনিমা চৌধুরী আরও কিছু বলতে চাইছিলেন, তবে তনিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন।
ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করেন কিছু বলতে। কিছু বললে এই ছেলের রাগ আরও বাড়বে। শ্রবণ ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে, ব্রেকফাস্ট রেডি? জি স্যার। শ্রবণ বসা থেকে উঠে দাদার দিকে তাকিয়ে বলে, চলো দাদা ভাই ব্রেকফাস্ট করি। কথাগুলো বলে শ্রবণ দেরি করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। সামাদ চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ডাইনিং রুমে যাওয়ার জন্য। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, বয়ে গিয়ে ঝামেলা কাঁধে করে নিয়ে এসেছো বাড়িতে। সামাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে ওকে নিয়ে আসার জন্য। ও বাড়িতে না আসলে এত কিছু হতোই না। তখন বলেছিলে কেন? শ্রবণ তো আসতে চায়নি, ওকে জোর করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমার কথায়। শামীম রেজা চৌধুরী বলেন, না কিছু। বড় ছেলেকে বাড়িতে এনে বিপদ নিয়ে এসেছেন। এই ছেলে যে এমন কিছু করবে বা ঘটাবে কারো কল্পনায় ছিল না। বাড়িতে আসার পর থেকে বিয়ের দিন সকাল পর্যন্ত শান্ত আর নিশ্চুপ হয়ে থেকে একেবারে বম ব্লাস্ট করেছে দুপুরে। ছেলেমেয়ে বাবাকে ভয় পায় আর উনি বাপ হয়ে ছেলেকে ভয় পান। কি আজীব এক চিজ জন্ম দিয়েছেন, শুধু এটাই ভাবেন। ছেলেকে ধমক দেবেন তো দূরের কথা, উল্টো ছেলের ভয়ে উনি নিজেই চুপসে থাকেন। একটু কিছু হলে ছেলে যখন তখন গর্জন করে ওঠে। ওনার মাঝে মধ্যে মনে হয় শ্রবণের মানুষ হয়ে জন্ম না নিয়ে বাঘ বা সিংহ হয়ে জন্মানো উচিত ছিল। লোকালয়ে বসবাস না করে জঙ্গলে বসবাস করত আর যখন তখন তর্জন গর্জন করত। আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আনার জন্য যাবে শ্রবণ আর স্পর্শ। রিপোর্ট হাতে পেয়েছেন ডক্টর, কল করেছিলেন শ্রবণকে। শ্রবণ তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়। দাঁতে দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানেই কোরবানি দেব। কোথাও যাব না। মনে থাকে যেন। মনে থাকবে। শ্রবণ ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শের রুমের দিকে তাকিয়ে ওকে ডাকে নাম ধরে। স্পর্শ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়ে গেছে চলো। শ্রবণ উল্টো ফিরে হাঁটা ধরে, ওর পেছনে পেছনে আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। এই কয়েক দিন বাড়ির সকলের অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে যে রিপোর্টে কি আসবে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? সত্যিই কি এই বাড়ির ছেলে নাকি না? নিচে নেমে আসতেই বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রবণ ওর বাবার দিকে তাকিয়ে ভিলেনি একটা হাসি দিয়ে বাইরের দিকে আগায়। ওর হাসি দেখেই শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে এই ছেলেকে বাড়িতে এনেছিলেন? আসতে রাজি হয়নি না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে বসে শ্রবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণের চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শের বুক কাঁপতে শুরু করেছে। টেনশনে ওরও ঘাম ছুটে গেছে। শ্রবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখনই এত ঘামছো কেন? রিপোর্ট হাতে পেলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।